-1 কে -1 দিয়ে গুণ করলে কত হয় আমরা সবাই জানি, কিন্তু -1 কে -1 দিয়ে 1,44,000 বার গুণ করলে কত হয় তুমি কি জানো? সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবে? শূন্যকে 50,000 বার শূন্য দিয়ে যদি গুণ করি তাহলেই বা উত্তর কত আসবে? দুটি সংখ্যার সমষ্টি তুমি জানো, আর একটি সংখ্যা অপরটির 10 গুণ বা 5 গুণ এটা তুমি জানো। এবার বলা হলো যদি ওই সংখ্যা দুটি একটি অপরটির 20 গুণ না হয়ে দুটোই সমান হতো, তাহলে দুটো সম্ভাবনা তৈরি হতো, ওদের সমষ্টি বা ওদের গুণফল দুই রকম হতে পারে। তো সেই ধরনের সমস্যা যদি আমাদের সামনে আসে আমরা তার সমাধান কিভাবে? 3 অঙ্কের, 5 অঙ্কের, 7 অঙ্কের, 9 অঙ্কের, 11 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত তুমি 3 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। যদি বলা হয় সেই যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে কি 3 সেকেন্ডে পারবে? চেষ্টা করে দেখতে হবে যে 3 সেকেন্ড কেন, 2 সেকেন্ডেও তো পারা যেতে পারে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। সংখ্যা তত্ত্ব বই সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত। এই বইয়ের আজকে আমরা 1163 দাগ থেকে শুরু করে 1177 দাগ পর্যন্ত বিভিন্ন টাইপের সমস্যাগুলি পাবো, আর সেই টাইপের সমস্যাগুলির সমাধান কৌশলগুলো ভীষণ মনোযোগ সহকারে আমাদের শিখতে হবে, কারণ প্রত্যেকটা টাইপই ভীষণ গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে যে কোনো একটি, দুটি, তিনটি টাইপ তুমি পরীক্ষার হলে পেয়ে যেতেই পারো। তাহলে চলো আমরা সরাসরি এই বইয়ের নির্দিষ্ট দাগ নম্বরে যাব এবং তার সমাধান কৌশলগুলোকে শিখে নেব, আর আজীবনকালের জন্য মনে রাখতে হবে। এখানে 1163 দাগে আমরা পাচ্ছি যে -1 কে -1 দ্বারা 101 বার গুণ করলে গুণফল কত হবে। তো -1 কে -1 দ্বারা গুণ করতে হবে, সেক্ষেত্রে 101 বার বা 102 বার বা 1000 বার বা 1,00,000 বার কতবার গুণ করব। তো এই জায়গাটা আমাদের আগে বুঝে নিতে হবে। সলিউশনটা দেখো, অঙ্কটাকে কিন্তু কষে করতে হবে, কষে করতে হবে। -1 গুণ -1 একবার গুণ করলে কত হচ্ছে, সমান সমান মাইনাসে মাইনাসে +1 হচ্ছে। এটা হচ্ছে একবার গুণ করলাম, একবার গুণ করলাম। আবার চলে আসবো -1 ইন্টু -1 ইন্টু -1। তাহলে গুণ কয়বার করছি, একবার, দুইবার, তাহলে এখানে লিখবো দুইবার গুণ করব। সমান সমান -1 আর -1 গুণ করলে +1 হয়, গুণ করলে হয় -1 থেকে গেল, তাহলে -1। তাহলে -1 কে -1 দ্বারা দুইবার গুণ করলে -1 হয়, আর একবার গুণ করলে +1 হয়। তাহলে 101 বার গুণ করতে বলেছে এখানে, অর্থাৎ বিজোড় সংখ্যক বার, বিজোড় সংখ্যক বার গুণ করলে, বিজোড় সংখ্যক বার গুণ করলে +1 উত্তর হয়, এই কথাটা লিখতে হবে। সুতরাং সুতরাং -1 কে -1 দ্বারা, -1 কে -1 দ্বারা 101 বার একবার গুণ করলে কত উত্তর আসবে, +1 উত্তর হবে, +1 হবে উত্তর। তাহলে এটা কোথায় আছে, সি অপশনে রয়েছে, উত্তরে সি অপশনে আছে। তাহলে এই যে একবার গুণ আর দুইবার গুণ, এটাকে এটাকে করে তোমাকে সিদ্ধান্তে আসতে হলো বিজোড় সংখ্যক বার গুণ করলে +1 হয়, আর এখানে তোমাকে সিদ্ধান্তে যেটা আসতে হলো, এখানকার সিদ্ধান্তটা এটা হলো, আর যদি জোড় সংখ্যক বার, জোড় সংখ্যক বার গুণ করলে, জোড় সংখ্যক বার গুণ করলে -1 উত্তর হয়, -1 উত্তর হয়, এই কথাটা তোমাকে লিখে নিতে হবে। এই তাহলে পরবর্তী যে সমস্যাটি আছে সেটাকে এবার দেখি।
এই সমস্যাটা বোঝা গেল। এইখানে যে রাফটা আমরা করলাম সেই রাফটা তুমি করে রাখবে। যাব 1164 দাগে। -1 কে -1 দ্বারা 550 বার গুণ করলে গুণফল কত হবে? তাহলে সলিউশনে আসবো। সলিউশনে লিখবো -1 ইন্টু -1 সমান সমান +1। আবার আবার -1 ইন্টু -1 ইন্টু -1 সমান সমান +1, তার সাথে গুণ করে দিতে হবে -1 সমান সমান -1। সুতরাং পুরো অঙ্কটা কষে করতে হবে তোমাকে। সুতরাং -1 কে -1 দ্বারা জোড় সংখ্যক বার গুণ করলে, জোড় সংখ্যক বার গুণ করলে -1 উত্তর আসে। এই কথাটা প্রমাণ করে নেওয়ার পরে এবার তোমার এখানে আসতে হবে যে 550 বার। সুতরাং -1 কে -1 দ্বারা 550 বার, এটা তো জোড় সংখ্যা। 550 জোড় না বিজোড়? জোড় সংখ্যা। তাহলে এতবার গুণ করলে -1 উত্তর হয়। এখানে -1 দেখো ডি অপশনে রয়েছে, তাহলে উত্তর তোমার ডি অপশন কারেক্ট। এইভাবে পুরোটা কষে করতে হবে অঙ্ক। যাব পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যায় কি আছে দেখে নিই। 1165 দাগ। 0 কে 2005 বার 0 দ্বারা গুণ করলে কত উত্তর আসে? সলিউশনে চলে যাব একবারে। 0 গুণ 0 সমান সমান 0, 0 গুণ 0 গুণ 0 সমান সমান 0। তাহলে সুতরাং 0 কে 0 দিয়ে যতবার গুণ করবে ততবারই শূন্য উত্তর হবে। সুতরাং এবার আমি প্রশ্নে চলে আসি। প্রশ্নে কি বলেছে? সুতরাং 0 কে 2005 বার 0 দিয়ে গুণ করলে শূন্য পাওয়া যাবে। এটা কোন অপশনে রয়েছে? সি অপশনে রয়েছে। অর্থাৎ একদম শেষে তোমাকে সি অপশনটা লিখে দিতে হবে। এটুকু করতে পারলে তোমার উত্তর কারেক্ট হয়ে গেল। যাও পরবর্তী সমস্যায়। 1166 দাগ। দুটি সংখ্যার সমষ্টি 21, একটি সংখ্যা অপরটির 20 গুণ। যদি সংখ্যা দুটি সমান হয় তাহলে উহাদের সমষ্টি কত কত হওয়া সম্ভব? অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। পড়ে কিছু বোঝা গেল না, পুরো সমাধান কৌশলটা দেখার পরে আমরা বুঝতে পারব। তো আমরা যেটুকু জানি সেইখান থেকে আগে সমাধানে আসি। সমাধানের কিছুটা অংশ আমরা জানি। দুটি সংখ্যার সমষ্টি তুমি জানো, লেখো সমষ্টি সমান সমান 21, একটি অপরটির 20 গুণ। একটি অপরটির 20 গুণ। তাহলে সুতরাং ছোট সংখ্যার সূত্র কি মনে পড়ছে? ছোট সংখ্যার সূত্র, ছোট সংখ্যা সমান সমান এই সমষ্টিকে যত গুণ তার সাথে 1 যোগ করে দেব। 21/21 সমান সমান 1। সুতরাং বড় সংখ্যা সমান সমান ছোট সংখ্যার 20 গুণ সমান সমান 20। এবার দেখো সংখ্যা দুটো কত কত। সুতরাং সংখ্যা দুটি
হলো 1 এবং 20। এবার এবার এই জায়গাটায় চলে আসি। যদি যদি এই জায়গাটা কি বলেছে, যদি বলেছে, যদি সংখ্যা দুটি সমান হয় তাহলে সমষ্টি কত কত হওয়া সম্ভব। যদি সংখ্যা দুটি সমান হয় তাহলে সংখ্যা দুটি কত কত ছিল, 1 ছিল একটা, আর একটা ছিল 20। যদি এইরকম না হয়, সংখ্যা দুটিকে আমি সমান করে নিই, তাহলে আর একটা সংখ্যা কত হবে, 1 আর 1 হবে, 2 হতে পারে সমষ্টি, অথবা 20 হলে আর একটাও 20 হবে, সমষ্টি 40 হতে হবে। তাহলে সংখ্যা দুটি যদি সমান সমান হতো তাহলে আমাদের উত্তর হতো হয় 1 আর 1 2, তা না হলে 20 আর 20 40। তাহলে সমষ্টি দুই রকম হতে পারত, হয় 2 হতে পারতো, না হলে 40 হতে পারত। তাহলে উত্তরের অপশানে এবার আমাকে যেতে হবে। অপশানে আমি খুঁজে পাচ্ছি 2 এবং 40। সুতরাং সংখ্যা দুটি সমান হলে সমষ্টি হতে পারে, হবেই এটা বলছি না তো, হতে পারে, দুটোর যে কোনো একটা হতে পারে, সমষ্টি হতে পারে 2 অথবা 40। যেটা কোন অপশনে আমরা পেয়েছি, বি অপশনে পেয়েছি, বি অপশনটা লিখে দিতে হবে। এবার এক্ষেত্রে প্রশ্নটা একটু ঘুরিয়ে বললো যে সংখ্যা দুটির গুণফল কত কত হতে পারে, বা সংখ্যা দুটির অন্তর কত কত হতে পারে। যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে। যাবো, এরকম প্রশ্ন আমরা পাই কিনা সেটা দেখবো আমরা। পরের সমস্যায় চলে আসি, দেখা যাক কি আছে। 1167 দাগে চলে আসি। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, একটি অপরটির 5 গুণ দেওয়া আছে। যদি সংখ্যা দুটি সমান মানযুক্ত হয় তাহলে উহাদের বৃহত্তম সমষ্টি কত হবে। আগের অঙ্কটা সেম, কিন্তু বৃহত্তম সমষ্টিটা শুধু চেয়েছে। আগের অঙ্কে বৃহত্তম সমষ্টি কত ছিল, আগের অঙ্কে যদি সংখ্যা দুটি 1 1 হতো তাহলে হতো এটা সমষ্টি, অথবা যদি 20 20 হতো তাহলে সমষ্টি হতো 40। তাহলে এইটা হতো বৃহত্তম সমষ্টি, এটা বৃহত্তম সমষ্টি হতো। তাহলে সমস্যার সমাধান কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি আবার তোমাদের করে দিই, দেখো সলিউশন লিখে নাও, সম্পূর্ণ লিখে নাও। সমষ্টি প্রথমে লিখবে, সমষ্টি আগের অঙ্কটার মতো, সমষ্টি সমান সমান 1800 একটি একটি অপরটির একটি অপরটির একটি অপরটির 5 গুণ 5 গুণ। সুতরাং ছোট সংখ্যা সমান সমান এই যে সমষ্টি পেয়েছো তাকে 5 যোগ 1 6 দিয়ে ভাগ করো, 1800 ভাগ 6 তাহলে 300। সুতরাং বড় সংখ্যা কত, বড় সংখ্যা ইকুয়াল টু 300 গুণ 5 সমান সমান 1500। বড় সংখ্যাটা 1500। যদি সংখ্যা দুটি সমান মানযুক্ত হয় তাহলে বৃহত্তম জোড়া হবে বড় সংখ্যাটা কত, 1500। তাহলে 1500 ও 1500 এটা হচ্ছে বড় জোড়া হবে। সুতরাং বৃহত্তম সমষ্টি কত হবে, বৃহত্তম সমষ্টি হবে সমান সমান 1500 প্লাস 1500 সমান সমান 3000, যেটা আমরা এখানে এ অপশনে পেয়েছি। এর নিচে তোমার এ অপশনটা লিখে রাখতে হবে। তাহলে আগের সমস্যার মতোই, কিন্তু আগের সমস্যায় চেয়েছিল 2 জোড়া সমষ্টি কত কত হতে পারে সেটা, আর এখানে বৃহত্তম জোড়াটা কত হতে পারে, বা বৃহত্তম জোড়ার সমষ্টি কত হতে পারে। এবার আমরা যাব পরবর্তী সমস্যায়, দেখে নেব পরবর্তী সমস্যাটা কি বলছে। 1168 দাগের সমস্যা।
দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, একটি সংখ্যা অপরটির 5 গুণ, সংখ্যা দুটিকে সমান মানযুক্ত করা হয়, তবে ক্ষুদ্রতম সমষ্টি কত হবে? ঠিক আগের মতো করে সলিউশন লেখো। সলিউশন লেখো, লেখো সমষ্টি সমান, সমষ্টি লেখো, একটি অপরটির কত গুণ লেখো, ছোট সংখ্যা লেখো, বড় সংখ্যা লেখো। সুতরাং যা যা আগের পৃষ্ঠায় লিখেছিলাম এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। এই যে ছোট সংখ্যা বের করবে, বড় সংখ্যা বের করবে, যদি সংখ্যা দুটি সমান মানযুক্ত হয় তাহলে বৃহত্তম এখানে লিখবে ক্ষুদ্রতম, এই জায়গাটা তুমি ক্ষুদ্রতম জোড়া হবে কত সেটা লিখবে, তাহলে ক্ষুদ্রতম সমষ্টি হবে, ক্ষুদ্রতম সংখ্যা দুটোকে যোগ করে দেবে। এখানে যেভাবে করেছি একদম একইভাবে একইভাবে পরের অঙ্কটা করো, পরেরটা করবে। যাব 1167 দাগের অনুরূপ একেবারে হুবহু করবে। সেখানে ছিল বৃহত্তম, আর তোমাকে এখানে কি করতে হবে, এখানে তোমাকে ক্ষুদ্রতম করতে হবে। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এই পার্থক্যটুকু তুমি পারবে আশা করছি। যাব পরবর্তী সমস্যায়। আচ্ছা, এখানে উত্তর হবে সি অপশনটা হবে। 1169 দাগে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, একটি সংখ্যা অপরটি 4 গুণ, যদি সংখ্যা দুটি সমান মানযুক্ত হয় তাহলে উহাদের গুণফল দুটির পার্থক্য কত হবে? একই রকম অঙ্ক, গুণফল দুটো করে তাদের পার্থক্য নির্ণয় করতে হবে। তো এই সমস্যাটার সমাধান আমরা করি, আমাদের একটু এই সমস্যার সমাধানটা করার প্রয়োজনীয়তা আছে। সলিউশনে চলে যাব। দেখো দুটি সংখ্যার সমষ্টি কত বলেছে, লিখে লিখে করতে হবে। সমষ্টি সমান সমান 625, একটি অপরটির একটি অপরটির 4 গুণ। সুতরাং ছোট সংখ্যাটাকে আগে নির্ণয় করো। 625 ভাগ 4 যোগ 1 সমান সমান 625 ভাগ 5 সমান সমান 125। সুতরাং বড় সংখ্যাটা কত? বড় সংখ্যা 125 গুণ 4 সমান সমান 500। এবার চলে আসবো কিসে, এবার চলে আসবো তাহলে উহাদের গুণফল দুটির পার্থক্য কত? সুতরাং ছোট সংখ্যা জোড়া, ছোট সংখ্যা জোড়া যদি দুটোই সমান হতো, হয় 125 125 হতো, নাহলে 500 500 হতো। জোড়ার গুণফল কত হতো? গুণফল হতো 125 গুণ 125। ছোট সংখ্যা জোড়া, যে সংখ্যা জোড়া তুমি পেতে, 125 গুণ 125 করো, এখানে এখানে করো, তাড়াতাড়ি এক্ষুনি করবে, এক্ষুনি করে দেখো। 125 গুণ 125 করো, 125 গুণ 125, দেখো তো মেলে কিনা। 15,625। ও বড় বড় জোড়ার গুণফল সমান সমান, যদি বড় সংখ্যা দুটোকে গুণ করতাম তাহলে জোড়াটা যদি এটা এটা হতো তাহলে কত হতো? 5 5 25, 4টে শূন্য। এবার তাহলে গুণফলের পার্থক্য, এবার সুতরাং গুণফল দুটির পার্থক্য হবে কত? গুণফল দুটির পার্থক্য কত হবে? 25, 4টে শূন্য, মাইনাস 625, 15। বিয়োগ করো, করো করো, তাড়াতাড়ি করো, এটা করো, এখনই করো। তাহলে 15,625, তার থেকে মাইনাস করতে হবে 500 গুণ 500, তাহলে 23, 43, 75, 23, 43, 75।
তাহলে 23, 43, 75 যেটা বি অপশনে আমরা পেয়েছি, এটাকে আমাদের লিখে দিতে হবে বি অপশনটা সঠিক উত্তর। তাহলে সমস্যার সমাধান পুরোটা কষে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। পরীক্ষার হলে তুমি শর্টে করবে, রাফে করবে, সব করতে পারো, কিন্তু এখন তোমাকে এই পুরোটা খাতায় লিখে লিখে করতে হবে। এই পুরোটা যদি তুমি লিখে লিখে না করো, তাহলে কিন্তু তোমার শিক্ষায় একটা ঘাটতি থেকে যাবে। সেজন্য তোমাকে এখন লিখে লিখে করতে হবে। যাব পরবর্তী সমস্যা, 1170 দাগ। 1170 দাগের সমস্যায় কি বলেছে আমরা পড়ব। তাহলে আগের সমস্যাটা আমরা এখানে ডিলিট করি, দেখি 1170 দাগে কি আছে। দুটি সংখ্যার অন্তরফল এত, একটি অপরটি 4 গুণ, উহাদের মান সমান হয়, তাহলে সমষ্টি কত কত হবে? তাহলে সমষ্টি কত কত হবে? অন্তর তুমি জানো, এখানে সলিউশনে কি আছে, অন্তরের অঙ্ক একটাও করিনি, তাহলে একটা অন্তরের অঙ্ক করি। অন্তর সমান সমান 600, একটি একটা অপরটার 4 গুণ। সুতরাং ছোট সংখ্যা সমান সমান 600 ভাগ 4 মাইনাস 1, 600 ভাগ 3 সমান সমান 200। সুতরাং বড় সংখ্যা কত? বড় সংখ্যা 200 গুণ 4 সমান সমান 800। তাহলে 800 আর 200, এদের অন্তর্ফল 600 হচ্ছে। এবার বলছে যদি সমান সমান করা হয় তাহলে সমষ্টি কত কত হবে? যদি সংখ্যা দুটিকে সমান করা হয় তাহলে সমষ্টি হবে, একটা 200 যদি হয় তাহলে 200 যোগ 200 সমান সমান 400 হবে, অথবা 800, আর একটাও যদি 800 করা হয় তাহলে 1600 হবে। তাহলে সংখ্যা জোড়া কত কত হলো? নিচের লাইনে লিখবে 400 হতে পারে অথবা 1600 হতে পারে। এই অপশনটা কোথায় আছে? বি অপশনে আছে, অর্থাৎ তোমাকে এখানে বি অপশনটা লিখে দিতে হবে। পাওয়া গেল অঙ্কটা? বোঝা গেল? যাব পরবর্তী সমস্যায় 1172 দাগে। আচ্ছা 72 না, 71 দাগের অঙ্কটা আমাদের করতে হবে। এই অঙ্কটা এবার ডিলিট করি। আহ 800, 800, 1600, 400, সরি, এখানে এই অপশনটা আমাদের উত্তর কত বেরিয়েছিল? দাঁড়াও এখানটা একটু ঠিক করে নাও। এখানে 400 আর 1600, এটা উত্তর হবে। 400 আর 1600 এই অপশনে রয়েছে, এখানে এই অপশনটা হবে, এই অপশনটা। এখানে ডি অপশনটা পরে হবে, লাস্টে হবে। ডি অপশনটা এখানে আসবে। যাব পরবর্তী সমস্যা 71 দাগে। দুটি সংখ্যার গুণফল এত, একটি অপরটি 3 গুণ, উহাদের সমান সমান করা হয়, তাহলে গুণফল কত কত হবে? ঠিক গুণফলের সমস্যায় কিভাবে সমাধান করতে হয় তোমরা আগেই জানো, তারপরে একটা করে দিই। গুণফল সমান সমান 1200, একটি অপরটির কত গুণ? 3 গুণ। একটি অপরটির 3 গুণ হলে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা সমান সমান কি করব? 1200 ভাগ 3, 400 সমান সমান 20। সুতরাং বড় সংখ্যা, এটা সূত্র, কিন্তু এই ছোট সংখ্যা যেটা আমি লিখলাম এগুলো সব সূত্র, আমরা সংখ্যাতত্ত্ব বইতে আগেই শিখেছি। বড় সংখ্যা হচ্ছে 20-র সাথে একটা অপরটা 3 গুণ, তাহলে 60। তাহলে সংখ্যা দুটি পেয়েছি।
তাহলে গুণফল কত কত হতে পারত যদি যদি সংখ্যা দুটি সমান হয় তাহলে গুণফল হবে ছোট হলে যদি 20 আর 20 হতো তাহলে 400 হতো, অথবা যদি সংখ্যা 3 20 60, এখানে 60 হবে, তাহলে বড়টা যদি হতো তাহলে 60 গুণ 60 হতে হতো, তাহলে 3600 হতে হতো। তাহলে এখানে লিখতে হবে হয় 400 হওয়া সম্ভব, না হলে 3600 হওয়া সম্ভব। এই দুটো কোথায় আছে? 400 অথবা 3600 বি অপশানে রয়েছে। এইখানে তোমাকে বি অপশন লিখতে হবে। আর আগের অঙ্কটাতে এখানে কিন্তু এ অপশনটা তোমাকে লিখতে হবে। আমি বি অপশন প্রথমে বলেছিলাম ঠিকই, কিন্তু ওইটা বি অপশন হবে না, ওটা হবে এ অপশন, তাই তো? এ অপশনটা আমাদের সঠিক করতে হবে। এ অপশনটাকে সঠিক করে দাও। কোন অপশনটা সঠিক করলে? এটাই করলে এ, আর পরেরটায় করলে বি। এবার যাব পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যাটা পড়ছি, দেখো। দুটি সংখ্যার গুণফল এত, একটি অপরটি 2 গুণ, যদি উহাদের সমান করা হয় মান, তাহলে সমষ্টি কত কত হবে? এটা নিজে করতে হবে। এতগুলো অঙ্ক করার পরে এটা তুমি নিজে করতে পারবে, করতেই হবে তোমাকে। তাহলে 72 দাগ পর্যন্ত আসলাম আমরা, এবার যাব 73 দাগে। 1173 দাগে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এই জায়গাটা দেখো আগে একটু আমাদের যেটা মনে আছে যেটা জাস্ট কিছুদিন আগে আমরা শিখেছিলাম, সেখানে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যেটা আমাদের 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 100, 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এটা, 7 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এইখানে এইটা হবে, 9 অঙ্কের যদি বলি একের পরে 2টো শূন্য, 4টে শূন্য, 6টা শূন্য, 8টা শূন্য। এইবার যদি আমরা বলি যে 11 অঙ্ক, তাহলে একের পরে 2টো শূন্য, 4টে শূন্য, 6টা শূন্য, 8টা শূন্য, 10টা শূন্য। তাহলে এই যে 3 অঙ্ক, 5 অঙ্ক, 7 অঙ্ক, 9 অঙ্ক, 11 অঙ্ক, এরকম বিজোড় সংখ্যক যখন হবে, বিজোড় সংখ্যক যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? উহারা নিজেই বিজোড় সংখ্যক যখন হয় তখন উহারা নিজেই পূর্ণবর্গ সংখ্যা হয়। এবার এটা তো আমরা জানি। 3 সেকেন্ড কেন? আমি প্রথমে বলেছিলাম আজকে যে 3 সেকেন্ডে উত্তর করতে পারবে, কিন্তু তুমি দেখো 7 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? একের পরে 6টা শূন্য। 3 সেকেন্ড না, 1 সেকেন্ডেরও কম সময় আমরা উত্তর দিতে পারি। এবার বিষয় হচ্ছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? একের পরে 4টে শূন্য, সেকেন্ডেরও আগে উত্তর দিতে পারবো। এবার যদি বলে এর ঠিক পরেরটা কত, এইটা যদি আমাকে জানতে হয়, তাহলে আমি কি করব? এর ঠিক পরেরটা যখন আমাকে জানতে হবে, তখন আমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ওয়েতে আমাকে আজকে শিখে নিতে হবে, তাহলে আমি বলতে পারবো। এবার খাতায় যখন তুমি সমস্যার সমাধান করবে, যখন তুমি সলিউশনে যাবে এই অঙ্কটার, তখন তোমার যেটা হবে সেটা নয়, আমরা আগে শর্ট নিয়মটায় চলে আসি। শর্ট নিয়মটা করতে গেলে আগে আমাদের ব্রড নিয়মে আসতে হবে। এটা হচ্ছে রাফ। এটা রাফে আমরা বুঝে নেব আগে, ফ্রেশ করছি না, সলিউশনে যাচ্ছি না, রাফে বুঝে নেব। রাফে বোঝার জন্য আমরা নীলকালি ব্যবহার করব। রাফ দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এটা, আর ঠিক এটা কত হচ্ছে? এটা 10-এর স্কয়ার হচ্ছে। এর ঠিক পরবর্তীটা হচ্ছে 11-এর স্কয়ার সমান সমান 121। আমরা জানতাম, এটা আমরা জানি, আগেও আমরা ক্লাসে করেছি। আবার 5 অঙ্কের হচ্ছে এটা, এটা কত? 100-এর স্কয়ার, 100-এর স্কয়ার। এর পরবর্তীতে 101-এর স্কয়ার করলে কত হবে? 10201, এটা হবে। এবার যদি বলে
এটা 5 অঙ্কের যদি বলতো 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার ঠিক পরবর্তী সংখ্যা এটা, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। 7 অঙ্কের যদি বলে তাহলে এইখানে দুটো শূন্য এক, এটা করতে হবে। কিভাবে করবো দেখো, আগে চার্টটা লিখে নাও, চার্ট লেখো, রাফে চার্টটা লেখো, রাফে চার্ট লেখো, চার্ট। 3 অঙ্কের ক্ষেত্রে 121 ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তীটা, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। 5 অঙ্ক বললে ওই 121কে একটু ফাঁকা করে দুটো শূন্য বসাবো। তারপরে 7 অঙ্ক যদি বলে ওই 121কে আর একটু ফাঁকা করে দুটো দুটো করে শূন্য বসাবো। যদি বলে 9 অঙ্ক তাহলে তিনটে তিনটে করে শূন্য বসাবো, তিনটে শূন্য এক। যদি বলে 11 অঙ্ক তাহলে চারটে করে শূন্য বসাবো, এই চারটে করে শূন্য বসাবো। তাহলে এটাকে আরো তাড়াতাড়ি কিভাবে করব, যে কয় অঙ্ক বলবে আমি কি করব, সেই কয় অঙ্কের থেকে 3 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, সে কটা করে শূন্য বসাবো। তাহলে দেখো এই জায়গাটা লক্ষ্য করি, যদি বলে 7 অঙ্ক, 7 অঙ্কের বা 9 অঙ্কের, এক কাজ করি এই পরের অঙ্কটায় চলে আসি। পরের অঙ্কটায় বলেছে 9 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত। তাহলে 9 অঙ্ক যখন বলেছে আমি একটা কাজ করব, 9-এর থেকে এই 121-এ তো 3টে অঙ্ক থাকে, 3টে অঙ্ক বিয়োগ করে দেব, থাকবে 6। এই যে 6 অঙ্ক থাকলো তার অর্ধেক সংখ্যক শূন্য বসাবো, 3টে করে শূন্য বসাবো। 121 একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, গুনে দেখো তো 9 অঙ্ক আছে কিনা। 1 অঙ্ক, দেখি 9 অঙ্ক হলো কিনা, গুনে দেখি। 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5, 6, 7, 8, 9 অঙ্ক। এটা 9 অঙ্কের সংখ্যাই হয়েছে। এবার আমরা আরেকটু সংক্ষেপে বেশি বেশি অঙ্কের একটু প্র্যাকটিসটা করে নিই, সলিউশনে পরে যাব, আগে প্র্যাকটিসটা করে নিই। বলা হলো 13 অঙ্কের, তখন তুমি কি করবা, 13 থেকে 3 বিয়োগ করে পাবা 10, তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, পাবা 5। তাহলে 121, একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য, একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য হয়ে গেল। এটাই 13 অঙ্কের। দেখি গুনে 13 অঙ্ক হলো কিনা, 13 অঙ্ক হয়েছে কিনা গুনে দেখি। 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক, 8 অঙ্ক, 9 অঙ্ক, 10 অঙ্ক, 11, 12, 13 অঙ্ক। তাহলে 13 অঙ্ক হয়েছে এখানে। এইভাবে আমরা অতি সংক্ষেপে এই সমস্যার সমাধান করতে পারি, কিন্তু সেটা করলে তো হবে না, আমাদের এখানে বর্তমানে আমাদের অঙ্কটা কষে করতে হবে। সলিউশনে যাব। 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত। তাহলে 5 অঙ্কের, এখানে লিখে লিখে করবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ, এটা করার অর্থ হচ্ছে তুমি বোঝো, সেটা জানবে সবাই। পূর্ণবর্গ সংখ্যা সমান সমান এটা, যা 100-এর স্কয়ার। সুতরাং এর ঠিক পরের, অর্থাৎ পরবর্তী 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 এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 101-এর স্কয়ার ইকুয়াল টু 101 গুণ 101। নিজে গুণ করো, গুণটা করতে হবে, গুণটা করবে, করে পাবে এই এই সরি, এখানে গুণটা করবে, গুণটা করার পরে পাবে 121। 5 অঙ্ক বলেছে তো, এই 5টা অঙ্ক হয়ে গেল। এই গুণটা করে তারপরে তুমি এখানে অপশন ডি এখানে লিখবে, যে অপশন ডি সঠিক উত্তর। এইভাবে তোমাকে প্রত্যেকটা অঙ্ক করে করে দেখাতে হবে।
নয় অঙ্কেরটাও আমি করে দিচ্ছি, দেখো। যদি বলো আমি পারবো না, আমি করে দেখাচ্ছি, কিন্তু তোমাকেও করতে হবে। সলিউশন, সলিউশনে কি আছে? নয় অঙ্কের নয় অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 2, 4, 6, 8 ইকুয়াল টু এত এর স্কয়ার। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান সমান এর পরের সংখ্যার স্কয়ার ইকুয়াল টু, এই গুণটা তোমাকে করতে হবে। এবার গুণটা করো, গুণটা করবে, গুণ করে তুমি পাবে কত? 121। নয়টা, তার থেকে তিনটে গেলে 6 থাকে, তাহলে 6 এর অর্ধেক 3, এইটা তোমার উত্তর হিসেবে আসবে। এটা কোন অপশনে রয়েছে? 3টে শূন্য 3টে শূন্য বি অপশনে রয়েছে। এভাবে পুরোটা অঙ্ক কষে কষে করতে হবে। এবার 11 অঙ্কের বলেছে, 11 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে এক্ষেত্রে তোমাকে 11 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটা ওইভাবে নির্ণয় না করে এবার তুমি সংক্ষেপে চলে আসো। এবার সলিউশনটা অন্যরকম করে দিচ্ছি, দেখো। 11 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান সমান কত? 121। কয় অঙ্ক বলেছে? 11 অঙ্ক। 11 থেকে 3 বিয়োগ করলে থাকে 8, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে 4টে করে শূন্য ভেতরে বসিয়ে দেবো। এই এবার এই রাফের এই জায়গাটা তো দরকার নেই। সুতরাং অঙ্কগুলির সমষ্টি, এখানে একটা শর্ট নিয়ম আছে, আমি শেখাচ্ছি। অঙ্কগুলির সমষ্টি, সেটা আমার কাছে সিডাব্লিউ তে করলে বা এইচডাব্লিউ তে করলে হবে না, ওটা পরীক্ষার জন্য। 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 2 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 1 সমান সমান 4। 4 কোথায় আছে? এ অপশনে রয়েছে। এই অপশনটা এখানে সঠিক উত্তর হিসেবে বিবেচিত। এবার এই সমস্যাটাকে আমরা সংক্ষেপে কিভাবে করতে পারি? এটাই যদি আমরা সংক্ষেপে করতাম তাহলে কি করতাম? দেখো সংক্ষেপটা, দেখো 3 অঙ্কের ক্ষেত্রে 121, এদের সমষ্টি করলে হয় 4। 5 অঙ্কের ক্ষেত্রে এইটা, এদের সমষ্টিও 4। 7 অঙ্কের ক্ষেত্রে 1002001, এদের সমষ্টি করলেও 4। 9 অঙ্কের ক্ষেত্রে 100020001, এদের সমষ্টি করলেও 4। অর্থাৎ 3 অঙ্ক, 5 অঙ্ক, 7 অঙ্ক, 9 অঙ্ক, 11 অঙ্ক, 13 অঙ্ক, 15 অঙ্ক, 17 অঙ্ক, 19 অঙ্ক, যে কয় অঙ্কই বলুক না কেন, বেজোড় সংখ্যক যখনই বলবে তখনই আমরা কি করব? আমরা ওই যে 13 অঙ্কের, ধরো 13 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা যা পাবো তার অঙ্কগুলির সমষ্টি 4 হবে। এটা অলওয়েজ 4 হতে হবে। তাহলে দেখো 13 অঙ্কের পরের অঙ্কটা দেখো, 13 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত? 4। কিন্তু অঙ্কটা তুমি কি করে করবে? তোমাকে সলিউশনটা আমি শিখিয়ে দিচ্ছি। ফ্রেশ খাতার জন্য সলিউশনটা তোমাকে করতে হবে। সলিউশনটা করো যে 13 অঙ্কের, এখানে আবার সংক্ষিপ্ত নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো 13 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ
সংখ্যা সমান সমান 121। কয় অঙ্ক বলেছে? 13 অঙ্ক। তাহলে আমি এখানে 13 থেকে 3 বিয়োগ করে পাবো 10, তাকে 2 দিয়ে ভাগ করলে পাবো 5। তাহলে দুটো, চারটে, পাঁচটা, দুটো, চারটে, পাঁচটা। এবার অঙ্কগুলির সমষ্টি, অঙ্কগুলির অঙ্কগুলির সমষ্টি সমান সমান 1+2+1 সমান সমান 4। শূন্য যোগ করার দরকার নেই। ঠিক এইরকম ভাবে 15 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত? 4। পরীক্ষার হলে তো একবারে করবো, এখানে তোমাকে সলিউশনটা করে দেখাতে হবে কিরকম আগের অঙ্কটার মতো। আগের অঙ্কের মতো তোমাকে কষে করতে হবে, কষে করতে হবে 77 দাগ। তাহলে আমরা দেখলাম যে এই 1163 থেকে 1177 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির সমাধান আমরা করতে পারছি। তাহলে আমরা ক্লাসে যেটা করলাম, ক্লাসে যা যা করা হলো, সেই খাতাটা তুমি যেটা লিখলে সেটা তোমার সিডব্লিউ হলো। আবার 1163 থেকে 1177 পর্যন্ত সবকটা অঙ্ক ফ্রেশ খাতাতে, ফ্রেশ খাতাতে তোমার এইচডব্লিউ থাকলো। আর এইচডব্লিউ করবে লাল কালি দিয়ে প্রশ্ন লিখবে আর কালো কালি দিয়ে উত্তর লিখবে। এটা তোমার বাড়ির কাজ। তাহলে 1163 দাগ থেকে 1177 দাগ পর্যন্ত যে সমস্যাগুলিকে সমাধান করলাম আমরা, এগুলি তোমার এইচডব্লিউ থাকলো। এবং সিডব্লিউ এইচডব্লিউ টোটালটাই তুমি খাতায় করবে, করে রেখে দেবে। যখন জমা করতে বলা হবে তখন তুমি জমা করবে। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করব। টাটা।